নমস্কার বন্ধুরা, আমি মানব। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর জন্মাষ্টমী। তো আজকে আমি আর মাই দেখো এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটার ব্যাপারে তোমরা নিশ্চয়ই জানো, অর্থাৎ যে জায়গাটার খ্যাতি তোমরা নিশ্চয়ই চেনো, খ্যাতি হিসাবে সেই জায়গাকে চেনো নিশ্চয়ই, কিন্তু সেই জায়গাটার যে পুরো তথ্য, সেই তথ্যটা তোমাদের এখনো অজানা রয়ে গেছে। তো আমি সেই জায়গায় যাব এবং কি তার তথ্য, পুরো তথ্য পরিবারের লোকজন এবং সেখানে উপস্থিত যত ব্যক্তি থাকবে তাদের কাছে আমি জিজ্ঞেস করবো এবং তোমাদের সামনে পুরোটা আমি উপস্থাপনা করব। তো চলো আমরা যাওয়া যাক সেই দিকে। 1500 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে ঘটে যাওয়া এমন এক ঐতিহাসিক ও ধার্মিক ঘটনার সাক্ষী আজকে আমরা হতে চললাম, যা হয়তো কোনো ইউটিউবারের জীবনে এর আগে কোনোদিন ঘটেনি। আজকে জন্মাষ্টমীর দিনে আমরা চললাম বহরমপুর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে মুর্শিদাবাদের মানিককোহার গ্রামে, যে মানিককোহার আপনারা মানকেহার ঠাকুরবাড়ি নামে চিনে থাকেন, যেখানে রয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণের প্রস্তরীভূত বাম পদচিহ্ন ও গিরিধারীর মূর্তি এবং মন্দির। কথিত আছে শ্রীকৃষ্ণের পদচিহ্নটি রয়েছে গোটা পৃথিবীতে দুইটি, যার একটি রয়েছে বৃন্দাবনে ও আরেকটি রয়েছে এই মানিককোহার বা মানকেহার গ্রামে। যদিও এই বাম পদচিহ্নটি মানিককোহারে রয়েছে, তবুও এখনও অনেকেরই এই বিষয়ে সঠিক তথ্য জানা নাই। আর আজকেই আমরা চললাম সেই মানিককোহার বা মানকেহার ঠাকুরবাড়ির উদ্দেশ্যে, যেখানে গিয়ে আমরা সেই পরিবারের লোকজন এবং সেই পরিবারে উপস্থিত থাকা বিভিন্ন সদস্য এবং তাদের বিভিন্ন শিষ্যর কাছ থেকে জেনে নেব এই পরিবারের বিভিন্ন ইতিহাস। আমি চলে এসেছি মুর্শিদাবাদ জেলার শক্তিপুরের কাছে মানিককোহার গ্রামে। আর যে মানিককোহারটাকে আপনারা সহজেই চিনতে পারবেন যে নামে ডাকলে, সেটা হচ্ছে, এখন আমি চলে এসেছি মানকেহার ঠাকুরবাড়িতে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এটা হচ্ছে মানকেহার ঠাকুরবাড়ি। এবং এই এলাকাতে, এবং শুধু এই এলাকাতে না, গোটা পশ্চিমবঙ্গে কিন্তু এর নাম ডাক আছে। আর অনেক ভক্ত শিষ্য কিন্তু এই মানকেহার ঠাকুরবাড়ি রয়েছে এবং বিশাল সম্পত্তির অধিকারী এরা। এবং এখানে একটা রাধা মাধবের মন্দির আছে এবং শ্রীকৃষ্ণের পদচিহ্ন আছে। তো যে পদচিহ্নটা অর্থাৎ বাম পদচিহ্ন আছে প্রস্তরীভূত অবস্থায়, যেটা শুধুমাত্র এখানেই রয়েছে, এবং আরেকটা যেটা শ্রীকৃষ্ণের পদচিহ্ন আছে ডান পদচিহ্ন, সেটা কিন্তু রয়েছে আপনার বৃন্দাবনের দামোদর মন্দিরে। তো আমরা এই মন্দিরের ভিতরে যাব আর ঠাকুরবাড়ির ভিতরে যাব, গিয়ে দেখব যে ঠাকুরবাড়ির ইতিহাস পরিবারের লোকজনের কাছে জানবো, এখানে উপস্থিত সমস্ত শিষ্যদের কাছ থেকে এবং ভক্তবৃন্দের কাছ থেকে আমরা এর ইতিহাসটা জানবো আর আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন বেশি কথা না বলে আমরা ভিতর দিকে যাই। এগিয়ে যাও। কাদের বাড়িটা? এখন আমরা উপস্থিত আছি চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় কলেবর নামে খ্যাত শ্রীনিবাস আচার্য প্রভুর চতুর্দশ বংশধর প্রভাত ঠাকুর গোস্বামীর বাড়িতে, যেখান থেকে আমরা প্রভাত ঠাকুর মহাশয়কে নিয়ে এই পুরো মানিককোহার ঠাকুর বাড়িটা ঘুরে দেখব ও শেষে জানবো এই মানিককোহার ঠাকুরবাড়ির পুরো ইতিহাস। আর তার সঙ্গে অবশ্যই আমরা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যাপারেও জানবো এবং কি করে এই শ্রীকৃষ্ণের পদচিহ্নটি অর্থাৎ বাম প্রস্তরীভূত পদচিহ্নটি এখানে এলো, তার ব্যাপারেও আমরা বিস্তারিত জানবো। তো চলুন আমরা একটু ঘুরে আসি গিরিধারীর মন্দির থেকে। চলো। চিনতে পারছি না, নতুন আমাদের জায়গা।
এখন আমরা আছি বাড়ির ঠিক বাইরের দিকটায়, যেখানে একটি শিব মন্দির রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে বাড়ির ভিতরে, যেখানে এই দিকে রয়েছে শিব মন্দির, আর এই শিব মন্দিরের পাশেই রয়েছে নাট মন্দির। আর এই নাট মন্দিরে কিন্তু গিরিধারীর ভোগ প্রসাদ রান্না করা হয় জনসাধারণের উদ্দেশ্যে, যেখানে যে কেউ এলেই এই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, এবং এটা যে কোনো একটা উৎসবের দিনই করা হয়। আর এই দেখুন, এটা হচ্ছে শিবের মন্দির এবং শিবলিঙ্গ আমি আপনাদের দেখালাম। তো আমার এই ভিডিওটা একটু কাট হয়ে গিয়েছিল, কারণ আমি যে কোনো একটু ক্যামেরা অসুবিধা হয়তো ছিল, তো এই জন্য আবার আমি দ্বিতীয়বার রেকর্ডিং করেছিলাম ঠিক শেষের দিকে, অর্থাৎ যখন পুজো হয়ে গেল, আমরা প্রভুর ভোগ প্রসাদ গ্রহণ করতে এসেছিলাম তখন, তো তখনই আমি ভিডিওটা করে নিলাম। তো এবার যাই একটু অন্যদিকে, দেখি একটু মন্দিরের ভিতরে বসে একটু ঠাকুরের কীর্তনগুলো একটু শোনা যায়। এই যে সামনের জায়গাটি দেখছেন, যে জায়গাটিতে মাটি দিয়ে বাঁধ করে রাখা হয়েছে, আর এখানে বিভিন্ন ছোট ছোট কলা গাছগুলো পুঁতে রাখা হচ্ছে। আসলে এই জায়গাটিতে যখন শ্রীকৃষ্ণের পদচিহ্নটিকে অভিষেক করানো হবে, জল, দুধ, গঙ্গা জল এসব দিয়ে যখন স্নান করানো হবে, তখন সেই সব স্নানের জলগুলো যাতে এখানে এসেই মানে সুরক্ষিতভাবে থাকে, যাতে লোকের পায়ে টায়ে না লাগে, সেই জন্য এই ব্যবস্থা করে রাখা হয়েছে। এবং আরও একটি উদ্দেশ্য আছে, যাতে জনসাধারণ এই স্নান জলটি গ্রহণ করতে পারে।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এখন আমাদের শুরু হয়ে গেছে শ্রীকৃষ্ণ পাদপদ্মের অভিষেক। এখানে 108 ঘটি জল দ্বারা অর্থাৎ গঙ্গা জল দ্বারা পাদপদ্মের অভিষেক করা হবে। এরপরে দুধ এবং গঙ্গা জল দিয়ে পুনরায় অভিষেক করা হবে। আপনারা দেখতে থাকুন শ্রীকৃষ্ণ পাদপদ্মের অভিষেক প্রণালী।
ঝামেলা আছে এখন।
আমাদের মানিকঘর ঠাকুরবাড়ি একটা বিরাট ইতিহাস আছে। আমি শ্রীনিবাস আচার্য প্রভু, তিনি চৈতন্যদেবের দ্বিতীয় কলেবর বলে থাকেন, তার 14তম বংশধর। আমার নাম প্রভাত ঠাকুর গোস্বামী। শ্রীনিবাসাচার্য সম্বন্ধে আমি কিছু প্রথম বলছি। শ্রীনিবাসাচার্য প্রভুর বাবা গঙ্গাধর আচার্য এবং মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র বন্ধু ছিলেন, সিলেটে থাকতেন। সিলেট থেকে তারা বাংলায় আসেন। বাংলায় মিয়াপুর, বর্তমান গঙ্গার গর্ভে আপনি চর হিসেবে সেখানে মন্দির তৈরি হয়েছে। আর গঙ্গাধর আচার্য পাশে চাকুরি বলে একটা গ্রাম আছে, নিজের জেলা, সেখানে বসবাস করতে পারে। মহাপ্রভুর বাবার 2 সন্তান হয়, বিশ্বম্ভর বিশ্বদেব। আর গঙ্গাধর আচার্যের কোনো সন্তান ছিল না। তিনি খুব হরিভক্তি ছিলেন, এনারা জন্মগত বৈষ্ণব। তারপর তিনি ঠাকুরের নাম করতেন না, ঠাকুর ওকে হরিদাস বলতে বা হরি ঠাকুরের বলতে। তারপর তিনি মহাপ্রভুর সঙ্গে মিলাচ্ছিল, যখন মহাপ্রভু পুরীতে থাকেন তখন দেখা করতে যান। তখন মহাপ্রভু বলেন, আমি তোমাদের সন্তান জন্ম দেন। তখন ওনার বয়স 75 এবং ওনার স্ত্রীর বয়স 65 বছর। মহাপ্রভু বলেন, আমি তোমাদের সন্তানের জন্মগ্রহণ করবো এবং আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবো। শ্রীনিবাসাচার্য প্রভু না জন্মালে চৈতন্যদেবকে কেউ চিনতে পারতেন না। তিনি মহাপ্রভুর পূর্ণ প্রতিপক্ষ উদ্ধার করেছেন। মহাপ্রভু তার 6 বছরের একজন তার শিষ্য গোপাল ভট্ট গোস্বামীকে ভোগ কর্মীমালা দিয়ে দেন শ্রীনিবাসাচার্য প্রভুকে দীক্ষা দেওয়ার জন্য। আর রূপ সনাতন শ্রীজীবকে বলে দেন তোমাকে ভগবত্তকে জন্ম দিতে। চাকুর দিকে থাকাকালীন ওনার শ্রীনিবাসাচার্য প্রভু জন্মগ্রহণ 1520 খ্রিস্টাব্দে বৈশাখী পূর্ণিমা। এবং তখন অল্প বয়সে বাবা মারা যায়। তখন তার মা বাপের বাড়ি কাটোয়াকাটি জাজিগ্রাম, সেখানে নিয়ে আসে এবং সেখানে পড়াশোনা, অধ্যাপনা এবং বিবাহ এখানে হয়। তারপর মহাপ্রভুর নির্দেশে তিনি বৃন্দাবন নেন। বৃন্দাবনে প্রভু জগন্নাথ মন্দির আছে, সেখানে শ্রীজী গোস্বামীর সঙ্গে যখন ভগবত জন্য আলোচনা করছিল, তখন একটা রাখাল বালক বলে একটা পাহাড় আছে, সেখানে নিজের 3 দেবের স্মরণ করেন, নারায়ণ, রাম, কৃষ্ণ। এবং যখন বৃন্দাবনে পাহাড় ধরেছিলেন, তখন দুটো চরণ চিহ্ন দেবেন। একটা শ্রীজী গোস্বামী করে তুমি বৃন্দাবন মন্দিরের লক্ষ্যে দেখান, আর শ্রীনিবাসাচার্য প্রভুর লক্ষ্যে হিমাচল করে তুমি গৌড় মন্দিরে। তখন ভারতবর্ষের দুটো ভাগ, উত্তর পশ্চিম দক্ষিণে নিয়েছিল বৃন্দাবন মন্দির, আর উত্তর পূর্ব দক্ষিণে ছিল গৌড়, বাংলা, বিহার, উড়িষ্যা, মেঘালয়, এটা ছিল গৌড় মন্দির। সেই জন্য গৌড় মন্দিরকে দেখার জন্য আমাদেরকে শ্রীনিবাসাচার্য প্রভুকে 5 চরণ দেন এবং শ্রীজী গোস্বামীকে 5 চরণ। রঘুনাথ দামোদর মন্দিরে বা 5 চরণ সংচর্য গঙ্গাঞ্চলের সেবা হয়। আমাদের শ্রীনিবাসাচার্য প্রভুকে দেন শ্রীনিবাসকে প্রথমে আমাদের এখানে একটা বাড়ি আছে, পাথরপুরা বলে একটা জায়গা আছে, ঈশ্বরের বিভিন্ন সেবা। মারা যাওয়ার পর শ্রীনিবাসাচার্য কিন্তু রাখে, তারপর তার অবস্থান পুরো কৃষ্ণ থাকে, এখানে নিয়ে আসে। আমাদের যিনি পুজো পুজো শ্রীনিবাসাচার্য প্রভু প্রথমে জাজিগ্রাম, তারপরে চাকুন্দি, তারপর জাজিগ্রাম, তারপরে মালিয়াটি হয়ে মানিকপুর আছে। এবং আমাদের শ্রীনিবাসাচার্য প্রভু ছিলেন বিরাট পদকর্তা, উনি গোবিন্দদাস কবিরাজের বিরুদ্ধে এবং বাঁকুড়া রাজার বিধানদেবের বিরুদ্ধে। পরবর্তীকালে রাধামোহন প্রভু ছিলেন মহারাজ মুকুমারের বিরুদ্ধে। এবং এরকম করে পরপর ছিল সৌরাজের রায়ের আমাদের তারিখ দীক্ষিত মনালিকার জায়গা। আমাদের মন্দিরে মূল সেবা হতো শালিগ্রাম ছিলা আর কৃষ্ণের পাঠ করতো, 2 পাঠ করতো। পরবর্তীকালে মনালিকার বাজার
বড়রা নিয়মমানি সাহেবের কোনো সন্তানেরই ছিল না। এখন তিনি বিলবাড়িতে দুর্গ স্থাপন করেন 1901 সালে খ্রিস্টাব্দে। এবং তারপরে পরবর্তীকালে দুটো রাজধানী ছিল অষ্টজাতির ঠাকুর। একটা রাজধানী যখন চলে হয়ে যায় আমাদের ঠাকুর মশাইদের, তারা কৃষ্ণকে একা রাখা যাবে না বলে আবার ঠাকুর প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠা করার পর যারা চুরি করে নিয়ে গেছিল তারা বলে আমরা রাজধানী এখানে নিয়ে গেছি, তাতে অন্ধপুষ্ট হয়েছিল। হওয়ার পর তারা এসে তখন বাল্মীকের আধার ভারতবর্ষে 38টা সিদ্ধবাদের মধ্যে মালিকের এক 5 বাড়ি প্রচুর আছে সিদ্ধবাদের। কিন্তু দেশ বিদেশে কিরকম আছে মানে খ্যাতিটা এই মানিককাহারের এই জায়গাটায় খ্যাতিটা কিরকম ভাবে মানে ছড়িয়ে আছে চারিদিকে? এই খ্যাতিটা এই যে ঠাকুরটা আমাদের চরমানিক আগে বৈষ্ণব সাহিত্যে কিছুটা পাওয়া যায়। আর দ্বিতীয়ত সাধারণ মানুষ বা বাইরে থেকে যারা তাদের আগে তো রাস্তাঘাট কিছু ছিল না, এটা একটা লজ পাওয়া যাওয়ার মতো ছিল না। ডাক্তার পরবর্তীকালে রাস্তাঘাট হয়তো এখন বাড়ির লোকজন আসছে দেখছে, যারা বৃন্দাবন যাচ্ছে তারা গানটা দেখেছে, তাদের কাছে খবর পাচ্ছে, তারপর নৌকাটা দেখে যাচ্ছে। আমি সিংহাচল থেকে 14তে নাকি আপনি অনেক দূর আমাদের বাড়ির 430। আপনাদের বিয়ের ছবি নাকি? আপনাদের ও এটা নাতি না, ছিল এটা আপনার মুখ্য বিষয় আমার বাবা